শিবকে লিঙ্গরূপে পুজো করা হয়। তাদের মাথায় পর্নোগ্রাফি ঘুরছিল না, এটাকে যৌন অঙ্গ হিসেবে দেখা হয় না। অতি যৌন চিন্তায় মানুষের মন আজ ঘেঁটে গেছে। এটা শুধু একটা ইন্ডাকশন যন্ত্র। লিঙ্গই হলো এর জন্যে সবচেয়ে উপযুক্ত প্রতীক। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের মানসিকতা থেকে এসেছে। নমস্কার সদ্গুরু। প্রকৃতি এবং পুরুষ কি, আর পুরুষত্ব নারীত্ব কি একই? এগুলির সাথে কি সম্পর্ক? এই প্রকৃতি এবং পুরুষ এর অর্থ হল, পুরুষ শব্দটি আজও পুরুষত্বকে বোঝাতে সাধারণভাবে ব্যবহৃত হয়। পুরুষ মানে পুরুষ মানুষ বা পুরুষত্ব। প্রকৃতি মানে নারীত্ব নয়, তবে সাধারণ ব্যবহারে এর অর্থ বিশ্ব প্রকৃতি বা নেচার। তাই আপনাদের মহিলাদের এই দ্বৈততায় কোনো স্থান নেই। না, ব্যাপারটা তেমন নয়। যাকে পুরুষ বলা হচ্ছে তা হল কারণ মূল ইন্ডাকশন যা সবকিছুর সূচনা করে, যখন অস্তিত্ব আদিম অবস্থায় থাকে, যখন এটি সৃষ্টির অবস্থায় নেই, শুধুই আদিম এক উপস্থিতি, তখন একে হঠাৎ জেগে উঠে সৃষ্টিতে পরিণত হতে যে কারণ দরকার, সেটাই পুরুষ। তাই মানুষের বোঝার পরিপ্রেক্ষিতে এটাকে পুরুষ বা পুরুষত্ব হিসেবে উল্লেখ করা হয়। দেখুন, এই যে সমস্ত মানুষজন, তারা কিন্তু এখানে আছেন পুরুষের একটিমাত্র কাজের কারণে। এই এত জনসংখ্যা সহবাসের কারণেই ঘটেছে, তাই নয় কি? সেই একটি কাজ, আর আমরা সবাই এখানে, তাই না? তো এটা কোনো মহান কাজ নয়। এটা যে কোনোভাবেই ঘটতে পারে, বুঝলেন? এটা দায়িত্বজ্ঞানহীনভাবে, অবহেলায়, জোরপূর্বক, রাগের বশে, ঘৃণার বশেও ঘটতে পারে। সবসময় সুন্দরভাবে নাও ঘটতে পারে। যেভাবেই এটা করুন, জনসংখ্যা বাড়বে। কিন্তু গর্ভে যা ঘটছে তা যে কোনোভাবে ঘটলে চলবে না। সেখানে সব খুব সুনিয়ন্ত্রিত এবং সুন্দরভাবে ঘটতে হবে, না হলে কাজ হবে না। বুঝছেন তো আমি কি বলছি? এই পুরুষালী কাজটি যে কোনোভাবে ঘটতে পারে, কিন্তু তবুও গর্ভের প্রকৃতি অনুযায়ী যা ঘটে তা খুব সুবিন্যস্ত ও সুন্দর একটি প্রক্রিয়া। যদি সেখানে ভুল হয়, যদি সেটা হিংসাত্মকভাবে বা অন্য কোনোভাবে ঘটে, তাহলে প্রাণ সৃষ্টি হবে না। তাই যখন আমরা এই মৌলিক প্রক্রিয়াটি দেখি যে সৃষ্টি কিভাবে এলো, সেই যে প্রক্রিয়াটা, যেটা যেন একটা কাজেই সব শুরু, তাই একে বলা হয় পুরুষ। কিন্তু যা এটাকে গ্রহণ করে ধীরে ধীরে বিবর্তিত হয় একটা জীবনে, তাকে বলা হয় প্রকৃতি বা নেচার। তাই প্রকৃতিকে নারী রূপেও দেখানো হয়, কারণ প্রতীক এবং তুলনাটা খুবই স্পষ্ট। এটা একদম সেই রকমই। একজন মানুষই জন্মাক বা একটা পিঁপড়ে জন্মাক বা একটা পোকা জন্মাক বা গোটা মহাবিশ্বই জন্মাক, ঘটনাটা একইভাবে ঘটছে। যেখানে একটি আঙ্গিক আছে পুরুষ, যা শুধু ইন্ডাক্ট বা সূচনা করে, বাকিটা একটা ধীর গতির বিবর্তন। সহবাস কয়েক মিনিটেই শেষ হয়, কিন্তু গর্ভধারণ 9 থেকে 10 মাস, তাই না? এটা একটা ধীর সুবিন্যস্ত প্রক্রিয়া, তাই না? সেটা এলোমেলোভাবে ঘটতে পারে না, এটা যে কোনোভাবে ঘটতে পারে। ঠিক? এটা যে কোনোভাবে ঘটলেও ওটা যে কোনোভাবে ঘটতে পারে না। এতে অন্যরকম একটা মাধুর্য আছে। সহবাস সবচেয়ে দায়িত্বহীনভাবেও ঘটতে পারে। গর্ভধারণ এবং সন্তান প্রসব সেভাবে ঘটতে পারে না, তাই না? তো যদি নিজের অন্তরের
গভীরে তাকান আর দেখেন এই সৃষ্টিটা কিভাবে ঘটছে, তাহলে কিভাবে সমগ্র মহাবিশ্বও ঘটছে জানবেন, কারণ তা আলাদাভাবে ঘটছে না, সেটাও একইভাবেই ঘটছে। তাই যা কারণের ভূমিকায় কাজ করছে তাকে পুরুষ বা পুরুষত্ব বলা হয়, কিন্তু যা বিবর্তিত হয় তাকে বলা হয় প্রকৃতি বা নারীত্ব। তো কেন এই দুটি? কারণ যদি দুটি না থাকে কোনো কার্যকলাপই থাকে না, তাই না? অন্যথায় সব স্থির থাকবে। আমরা এইভাবে বলি, শিব হলেন পুরুষ, শক্তি হলেন প্রকৃতি। শক্তি মানে সাধারণত একে নারী রূপে প্রতিকায়িত করা হয়। মূলত এর অর্থ আদিম শক্তি, যা নারী। এটা সুপ্ত অবস্থায় শায়িত, জীবন্ত, কিন্তু তবুও নিজে থেকে কিছু করতে পারে না। তার একটা ইন্ডাকশন বা স্ফুলিঙ্গ প্রয়োজন। এই স্ফুলিঙ্গটা ছাড়া সে জ্বলে উঠতে পারে না। আর জানেন তো, মানুষ বহুকাল যাবতই নিষ্কলঙ্ক জন্মের দাবি করে আসছে, কিন্তু একজন নারী হিসেবে আপনি তো জানেনই, নিষ্কলঙ্ক জন্ম মানে নির্ঘাত আড়ালে কোথাও গণ্ডগোল ঘটেছে, তাই না? ইতিহাস জুড়ে এবং আজও অসংখ্য নারী এই দাবি করেছেন এবং করছেন। একটা ঘটনা বলি। একজন খুবই সম্ভ্রান্ত পরিবারের এক ভদ্রমহিলা তার 14 বছরের মেয়েটিকে চেক আপের জন্য এক ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার মেয়েটিকে পরীক্ষা করে বললেন, আপনার মেয়ে তো গর্ভবতী। ভদ্রমহিলা হতবাক কণ্ঠে বললেন, কখনোই না, এটা হতেই পারে না। আমার ছোট্ট মেয়ে, সে আজ পর্যন্ত কোনো পুরুষকে কিস পর্যন্ত করেনি, এমনটা হতেই পারে না, তাই না বেবি? বলো সোনা। হ্যাঁ মাম্মা। তখন ডাক্তার এই দুজনকে দেখলেন, নিজের চেয়ার থেকে উঠলেন আর জানালার কাছে গিয়ে বাইরে কিছু একটা লক্ষ্য করতে শুরু করলেন। তখন সেই ভদ্রমহিলাটি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ডাক্তারবাবু, কিছু গন্ডগোল হয়েছে নাকি, এইভাবে জানলার বাইরে তাকিয়ে আছেন কেন? ডাক্তারবাবু বললেন, শেষবার যখন এরকম ঘটেছিল তখন পূর্ব আকাশে একটা তারা দেখা গেছিল। তাই এই কারণেই প্রাচ্যের সভ্যতাগুলোয় শিবকে প্রতীকী হিসেবে লিঙ্গরূপে দেখানো হয়। লিঙ্গের একটি দিক হল এটা উপবৃত্তাকার, লিঙ্গের আরেকটি দিক হল এটা পুরুষাঙ্গ। তাই শিবকে যে লিঙ্গরূপে পুজো করা হয় তার কারণটা তাকে যৌন অঙ্গ হিসেবে দেখা হচ্ছে বলে নয়, বরং দেখা হয় একটা ইন্ডাক্টিং ইকুইপমেন্ট হিসেবে। সেই ইন্ডাকশন ছাড়া জীবনই ঘটবে না, তাই না? এ সম্পর্কে আপনার যে ধারণাই থাকুক, এ নিয়ে কল্পনাপ্রসূত যে ধারণাই আপনার থাকুক, আপনি জিনিসগুলোকে অতিরঞ্জিত করে কুৎসিত করে ফেলেছেন। নচেত এটা শুধুই একটা ইন্ডাকশন যন্ত্রই, তাই না? এটা ছাড়া জীবনের সূচনা সম্ভবই নয়, তাই না? তো কারণ এটাই পুরুষের গুণ। মানুষের বোধ বুদ্ধিতে যাঁরা নিজেদের শরীরকে কেবল একটি যন্ত্র হিসেবে দেখতেন, যারা ভাবতেন না যে আপনার কোড়ে আঙ্গুলটা আর অন্য কিছুর মধ্যে কোনো পার্থক্য আছে, যারা একটা জিনিসকে অন্য জিনিসের থেকে আলাদা করে দেখতেন না, যারা শরীরের প্রতিটি অংশকে একইভাবে দেখতে পারতেন, যেভাবে আপনি নিজের হাতকে দেখেন তারা শরীরের অন্য অংশকেও তেমনভাবেই দেখতেন, এমন মানুষরা, তারা কিন্তু অন্য ধরনের মানুষ। তারা শুধুই ভাবলেন সবচেয়ে উপযুক্ত প্রতীক হবে লিঙ্গই। তারা কিন্তু ভাবেনি তারা কারোর মনে অশ্লীল চিন্তার সূত্রপাত ঘটাচ্ছেন। কেমন? তাদের মাথায় পর্নোগ্রাফি ঘুরছিল না। তারা শরীরকে কেবল একটি যন্ত্র হিসেবে দেখতেন। কিভাবে প্রতিকায়িত করবেন তারা দেখলেন লিঙ্গই হল সর্বোত্তম প্রতীক। যেহেতু এখনকার মানুষের মন যৌনতা নিয়ে ভেবে ঘেঁটে আছে, তাই এখন মানুষ এ নিয়ে নানান সব ধারণা ভেবে ফেলছেন। দেখুন, আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের মানসিকতা থেকে এসেছে। কিছুকাল আগে একজন আমেরিকান, তিনি একটা সম্মেলন পরিচালনা করছিলেন। একটা সম্মেলন হচ্ছিল
জায়গাটা চীনে। সম্মেলনটা ছিল সাংহাইতে, আর তিনি ডিনারের জন্য একটা রেস্তোরাঁয় গিয়েছিলেন। আরেকজন চীনা সাংবাদিক তার কাছে এসে তাকে বললেন, কেমন লাগছে কিছু বলুন, চাইনিজ খাবার খাচ্ছেন, এই বিষয়ে কিছু বলুন আমাদের, কারণ আপনাদের কালচার সেক্স পাগল, আমাদের কালচার খাবার পাগল, এ নিয়ে আপনার মতামত কি? আমেরিকান ভদ্রলোক বললেন, ও তাই নাকি, কিন্তু তাহলে কেন বলুন তো আমরা মোটা আর আপনারা 100 কোটি? এইভাবে চলে না, তাই না? লোকে ভেবে চলেছেন, যেহেতু লোকে নানান অর্থহীন জিনিস ভাবছেন, তাই লিঙ্গ কথাটা বললেই তারা কল্পনাপ্রসূত নানান জিনিস ভাবা শুরু করেন। যারা এই প্রতীক তৈরি করেছিলেন তারা এইভাবে ভাবেননি। তাদের কাছে শরীরের সামান্য চুলের যা গুরুত্ব, বাকি সবকিছুরও সমান গুরুত্ব। তারা একটাকে অন্যের থেকে আলাদাভাবে দেখেননি। তাদের চোখে সবকিছু শুধু একটা ভূমিকা পালন করছে মাত্র। তো এই কারণেই এই প্রতীকটি তৈরি হয়, আর সেই কারণেই পুরুষ শব্দটি সবকিছুর স্বাভাবিক সূচনাকারী সেই কারণী শক্তিকে বোঝাতে ব্যবহৃত হওয়া শুরু হয়।